সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 7 দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়ব বাংলা অর্থ সহ। এবং এখানে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে বা যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে লেসন 7 দ্য ক্যাট যেটা তোমাদের রয়েছে, ঠিক আছে, এই সম্পূর্ণ লেসন বা সম্পূর্ণ প্রোজটির বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং এখানে যে এক্সারসাইজ রয়েছে তার উত্তরও তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষায় তোমাদের যদি এই লেসনটা থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরও কিন্তু তোমরা খুব সহজেই লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10 এর ইংলিশ লেসন 7 যেটা রয়েছে দ্য ক্যাট, যেটা লিখেছেন হচ্ছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, এই সম্পূর্ণ লেসন বা প্রোজটি আমরা বাংলা অর্থ সহ পড়ে তারপর যে প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো আমরা সমাধান করে নিই। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের গল্পটির নাম কি দেওয়া আছে, দ্য ক্যাট। ক্যাট মানে কি? বিড়াল, আমরা সবাই জানি, অর্থাৎ এখানে বিড়াল সম্পর্কেই আমাদের এই গল্পটি লেখা হয়েছে। দেখো প্রথমে যেটা দেওয়া আছে দ্য টেক্সট অ্যান্ড দ্য অথর। অথর মানে হচ্ছে লেখক, আর টেক্সট মানে যে গল্পটা আমরা পড়বো সেটা। তো এখানে গল্প আর লেখক সম্পর্কে সংক্ষিপ্ত একটা তথ্য দেওয়া আছে যেটা আমরা একবার পড়ে নিয়ে তারপর মূল গল্পটিকে পড়বো এবং প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব, প্রশ্ন এবং উত্তর নিয়ে। দেখো প্রথমে রয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 to 1941 was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life. দেখো অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, এনার জন্ম 1864 খ্রিস্টাব্দে, মারা গিয়েছিলেন 1941 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে হচ্ছে ছিলেন, অ্যান্ড মানে হচ্ছে একজন, আর অস্ট্রেলিয়ান পোয়েট, অস্ট্রেলিয়ান মানে হচ্ছে অস্ট্রেলিয়ার, পোয়েট মানে কি? কবি। তো ইনি একজন অস্ট্রেলিয়ার কবি ছিলেন। আর কি ছিলেন? জার্নালিস্ট, একজন সাংবাদিক ছিলেন। জার্নালিস্ট মানে কি? সাংবাদিক। অ্যান্ড অথর, এবং একজন লেখক ছিলেন। অথর মানে হচ্ছে লেখক। হু রোট, যিনি লিখেছিলেন। রোট মানে কি? লিখেছিলেন, রাইট থেকে রোট এসেছে। তো যিনি লিখেছিলেন এক্সটেন্সিভলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, অন অস্ট্রেলিয়ান লাইফ, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে জীবনযাত্রা, মানুষের যে জীবনযাপন, সেই জীবনযাত্রার ওপর তিনি প্রচুর পরিমাণে লিখেছিলেন, আর কি অনেক কিছু লিখেছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়াল্ট জিং মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। দেখো হিজ নোটেবল ওয়ার্কস, এখানে নোটেবল বলতে কি? বিখ্যাত আর কি, আর ওয়ার্কস বলতে কাজ। এখানে কাজ মানে কি? তার যে বিখ্যাত রচনা যেগুলো তিনি লিখেছিলেন, তার সেই কিছু বিখ্যাত রচনাগুলির মধ্যে কী রয়েছে? ওয়াল্ট জিং মাটিল্ডা অ্যান্ড দ্য স্নোই রিভার, দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এইগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখা বা রচনা। এরপর দেখো দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। তো দ্য টেক্সট বলতে আমাদের যে গল্পটা আমরা পড়ো সেই গল্পটা, ডেসক্রাইবস মানে হচ্ছে বর্ণনা করে, ইন মিনিট ডিটেল বলতে এখানে পুঙ্খানুপুঙ্খ একটা বর্ণনা এখানে করা হচ্ছে এই গল্পটির মধ্যে। কিসের বর্ণনা? দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস মানে হচ্ছে বিড়ালের যে প্রতিদিনের অ্যাক্টিভিটিস মানে কি? কার্যকলাপ, ঠিক আছে, সে একটা বিড়াল প্রতিদিন কী কী ঘটনা সে করে আর কি, সেই ক্রিয়াকলাপগুলোই এখানে এই গল্পটির মধ্যে দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে বা লেখক বর্ণনা করেছেন। এরপর দেখো দ্য হিউমারাস narrative takes us into the world of cats that indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. দেখো দ্য হিউমারাস ন্যারেটিভ, এখানে হিউমারাস বলতে কি? হাস্য রসাত্মক, ঠিক আছে, বা হাস্য কৌতুক। আর ন্যারেটিভ মানে হচ্ছে বর্ণনা। তো এখানে যে বর্ণনাটা দেওয়া হয়েছে বিড়াল সম্পর্কে সেটা একটু হাস্য রসাত্মকভাবেই লেখক লিখেছেন, ঠিক আছে। তো সেই হাস্য রসাত্মক যে বর্ণনা সেটা টেক্স আস মানে আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস মানে বিড়ালের জগতে আমাদেরকে নিয়ে যাবে। অ্যান্ড ইন্ডিকেটস এবং আমাদেরকে ইন্ডিকেটস টু আস এবং আমাদেরকে ইঙ্গিত দেয় দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স। অর্থাৎ এই গল্পটির মধ্যে লেখক আমাদের এটাও ইঙ্গিত দিয়েছেন যে তারা বলতে এখানে এই বিড়ালটা আর কি, বিড়ালটা কিন্তু শুধুমাত্র এই যে জেন্টেল মানে কি? ভদ্র বা নম্র, অ্যান্ড টিমিড মানে হচ্ছে ভীরু, ক্রিয়েচার মানে হচ্ছে কি? প্রাণী। তো এই বিড়ালটা কিন্তু শুধুমাত্র নম্র, ভদ্র বা ভীরু যে প্রাণী তাই কিন্তু নয়। দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা তাদেরকে মনে করি, আমরা ভাবি কি বিড়াল একটা ভীরু এবং হচ্ছে একটা শান্ত স্বভাবের একটা প্রাণী, কিন্তু আদেও সেটা নয়। তো সেই জিনিসটাই আমাদের এখানে লেখক তুলে ধরেছেন, একটা বিড়ালের যে বিভিন্ন রকম কার্যকলাপ সেগুলোই। তো চলো গল্পটা আমরা পড়ি, ঠিক আছে, পড়তে পড়তে কিন্তু আমরা বুঝতে পারবো বিড়াল সম্পর্কে, বিড়ালের যে বিভিন্ন কার্যকলাপ রয়েছে সেগুলো। দেখো প্রথমে রয়েছে রিড দ্য ফলোয়িং, অর্থাৎ নিচেরটি পড়ো। তো প্রথমে হচ্ছে ইউনিট 1 আমাদের রয়েছে। দেখো প্রথমে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং
লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তো মোস্ট পিপল মানে কি বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ জনগণ থিঙ্ক মানে মনে করে বা ভাবে দ্যাট মানে কি যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, যে দ্য ক্যাট মানে কি বিড়াল, বিড়াল হচ্ছে একটা আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে যার বুদ্ধি নেই, নির্বোধ একটা প্রাণী। ফন্ড অফ ইজ, ঠিক আছে, সে শুধু ফন্ড অফ ইজ মানে হচ্ছে আরামপ্রিয়, শুধুমাত্র কি আরামকেই ভালোবাসে, স্বাচ্ছন্দ্যে থাকতে ভালোবাসে। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং সে শুধু ইঁদুর এবং দুধ ছাড়া অন্য যে কোনো কিছুতে তার মানে খুব কম সে কেয়ার করে আর কি, অর্থাৎ তার বেশি ভক্তি কিসের ওপরে, দুধ এবং মানে দুধ এবং ইঁদুর, ঠিক আছে, এটাই সে মানে বেশি চর্চা করে, আর বাদবাকি সমস্ত জিনিসের প্রতি সে অতটা কেয়ার করে না, ঠিক আছে, এটাই বেশিরভাগ মানুষ মনে করে, ঠিক আছে। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তো দেখো কিন্তু লেখক এখানে কি বলছে, দেখো বাট মানে কি কিন্তু, ক্যাট একটা বিড়ালের হ্যাজ মানে কি আছে, রিয়েলি মোর ক্যারেক্টার মানে সত্যি সত্যি আরও অনেক মানে ব্যক্তিত্ব রয়েছে একটা বিড়ালের, ক্যারেক্টার বলতে এখানে ব্যক্তিত্ব বা চরিত্র, ঠিক আছে, অনেক ব্যক্তিত্ব রয়েছে, দ্যান মোস্ট হিউম্যান বিংস অর্থাৎ বেশিরভাগ মানুষের থেকে কিন্তু একটা বিড়ালের বেশি ব্যক্তিত্ব রয়েছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, স্যাটিসফ্যাকশন মানে কি সন্তুষ্টি, এবং সে জীবন সন্তুষ্টি বা তৃপ্তি, এবং সে তার জীবনে অনেক বেশি তৃপ্তি মানে অনুভব করে বা তৃপ্তি লাভ করে একটা মানুষের থেকে, ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে। এরপর দেখো হি অর সি ইজ অ্যান অ্যাথলেট অ্যান্ড অ্যাক্রোবেট অ্যান্ড আ গ্রিম ফাইটার। তো এখানে হি অর সি, হি বলতে এখানে অর্থাৎ হি অর সি, এবং এখানে বিড়ালকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ পুরুষ বিড়ালও হতে পারে অথবা স্ত্রী বিড়ালও হতে পারে, ঠিক আছে, সেই জন্য এখানে হি অর সি এই কথাটা মানে উল্লেখ করা হয়েছে। তো এই বিড়ালরা কি হয়, ইজ অ্যান অ্যাথলেট, একজন অ্যাথলেট মানে কি ক্রীড়াবিদ হয়, অ্যান্ড অ্যাক্রোবেট, অ্যাক্রোবেট বলতে ব্যায়াম কুশলী, যারা বিভিন্ন রকম ব্যায়াম করতে পারে, তো বিড়ালও সেরকম বিভিন্ন রকম ব্যায়াম করতে পারে, ব্যায়াম কুশলী হয়। আর কি হয়, অ্যান্ড আ গ্রিম ফাইটার, এবং একটা কঠোর যোদ্ধাও হতে পারে, ঠিক আছে, গ্রিম ফাইটার, ফাইটার মানে কি যোদ্ধা, আর এখানে গ্রিম বলতে কঠোর, ঠিক আছে, কঠোর একজন যোদ্ধা হতে পারে। তারপর দেখো অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড by the attention of the people in the house। তো অল ডে লং মানে কি সারাদিন ধরে, দ্য ক্যাট মানে বিড়ালটি, লোভস অ্যাবাউট মানে কি ঘুরে বেড়ায়, লোভস অ্যাবাউট বলতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা, দ্য হাউস মানে বাড়িতে, তো সারাদিন ধরে বিড়াল কী করে, বাড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে। টেক্স থিংস ইজি মানে সমস্ত জিনিসকে সে খুব ইজিভাবে নেয় বা হালকাভাবে নেয়, ঠিক আছে, কোনো জিনিসে তার বেশি সিরিয়াসনেস নেই আর কি। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ এবং নিজেকে সে অ্যালাউ করে বা অনুমতি দেয় টু বি পেস্টার্ড, এখানে পেস্টার্ড বলতে কি কেউ মানে কাউকে জ্বালাতন করছে এবং সেটা সহ্য করা, ঠিক আছে, এবং এখানে দেখো বিড়ালটা মানে নিজেকে অনুমতি দেয়, এই যে কেউ তাকে জ্বালাতন করছে সেটা সহ্য করার অনুমতি দেয় আর কি, ঠিক আছে, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, অর্থাৎ বাড়ির যে মানুষজন রয়েছে তাদের মনোযোগের দ্বারা, তাদের মানে এই বিড়ালটা যে মানে সে কিন্তু বিরক্তি হয় কিন্তু তাতে সেটাকে সে অ্যালাউ করে আর কি, অনুমতি দেয়, সে কোনো প্রতিবাদ করে না। অর্থাৎ বিড়াল যখন একটা বাড়িতে থাকে, বাড়ির বাচ্চারা বা বড়রাও সেই বিড়ালটাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের খেলা করে, ঠিক আছে, কিন্তু তাতে বিড়াল কিন্তু কোনো প্রতিবাদ করে না, তো সেটা এখানে বলা হচ্ছে। এরপরে দেখো টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। তো এই লাইনে কী বলা হয়েছে, টু পাস দ্য টাইম, টু পাস মানে কি অতিবাহিত করা, দ্য টাইম মানে হচ্ছে টাইম অতিবাহিত করার জন্য বা টাইম কাটানোর জন্য, ঠিক আছে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে অর্থাৎ টাইম পাস করার জন্য সে কী করে, হি সামটাইমস সে কখনো কখনো, সামটাইমস মানে কখনো কখনো, ওয়াচেস মানে হচ্ছে লক্ষ্য করে, আ মাউস হোল একটা ইঁদুরের গর্তকে সে লক্ষ্য করে, ফর অ্যান আওয়ার অর টু 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরে সে একটা ইঁদুরের গর্তকে সে লক্ষ্য করে, ঠিক আছে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। এখানে বোরডম মানে কি, বোর মানে কি আমরা বলি না বোর হয়ে যাচ্ছে, অর্থাৎ একঘেয়ে হয়ে যাচ্ছে জীবনটা, সেরকম। তো সেই একঘেয়েমিটাকে কাটানোর জন্য এখানে ডাইং অফ বোরডম মানে একঘেয়েমিতে যখন আমরা খুব ভীষণভাবে বোর হয়ে যায় সেটাকেই বোঝানো হচ্ছে। তো যখন তার জীবনটা খুব একঘেয়েমি হয়ে যায় আর কি, সেই একঘেয়েমিটাকে মানে কাটানোর জন্য সে কী করে, একটা ইঁদুরের গর্তকে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরে সে ওয়াচ করে বা লক্ষ্য করে, এবং সেই গর্তটাকে নিয়ে সে কী করে, খেলা করে আর কি, ঠিক আছে, সেখান থেকে ইঁদুর বেরোচ্ছে না, একবার ছুটে গর্তের দিকে যায়, আবার ছুটে সেখান থেকে চলে আসে, তো এরকম করে সে টাইমটা কাটায়
তো সেটা এখানে বলা হচ্ছে। এরপর দেখো পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। তো এখানে কি বলা হচ্ছে, পিপল মানে কি মানুষজন, গেট দিস আইডিয়া মানে এই ধারণা পোষণ করে, দ্যাট যে দিস সর্ট অফ থিং মানে এই জিনিসটা বা এই রকম এই কয়েকটা জিনিসই, ইজ অল মানে সব কিছু আর কি, দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট একটা বিড়ালের জীবনের মানে সারা জীবনে এই সমস্ত এই যে দু একটা জিনিস আমরা এতক্ষণ লেখক বললেন, এই কয়েকটা জিনিসই হয়তো সে একটা বিড়াল করে সারা জীবন কাটিয়ে দেয়, এই ইঁদুরের গর্ত দেখে, ঠিক আছে, এই জিনিসটা করেই কাটিয়ে দেয়। কিন্তু তারপর দেখো বাট কিন্তু ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। এবার দেখো লেখক বলছেন বাট কিন্তু ওয়াচ হিম তাকে লক্ষ্য করো, ওয়াচ মানে কি লক্ষ্য করা, তাকে লক্ষ্য করো, অ্যাজ হি শেডস অফ ইভিনিং ফল। ইভিনিং মানে কি সন্ধ্যা, ফল মানে কি সন্ধ্যা যখন পড়ে আসে, সন্ধ্যা যখন নেমে আসে, তো সন্ধ্যার শেড মানে কি ছায়া, সন্ধ্যার ছায়া যখন নেমে আসে সেই সময় একটা বিড়ালকে তুমি লক্ষ্য করো, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ রিয়েলি হি ইজ। তো এখানে বলা হচ্ছে ইউ ক্যান সি তুমি দেখতে পাবে দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ মানে একটা বিড়াল প্রকৃতপক্ষে কীরকম, বাস্তবিক তার চরিত্রগুলি কীরকম, সন্ধ্যার পর তুমি সন্ধ্যা পড়ার পর মানে সন্ধ্যা নেমে আসার পর যদি তুমি তাকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তার সেই চরিত্রগুলি বা ব্যক্তিত্বগুলি তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে বা দেখতে পাবে। ওকে, তো এটা গেল আমাদের ইউনিট 1। ইউনিট 1টাকে আমরা পড়লাম। এরপরে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, দেখো ওয়ার্ড নেক্সট। প্রথমে রয়েছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হচ্ছে কি পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। আর অ্যাক্রোবেট মানে কি ওয়ান হু এন্টারটেন্স টু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস মানে যে মানে অন্যকে এন্টারটেন করে বা মানে আনন্দ দেয় আর কি, কী করে মানে বিভিন্ন রকমের যে ফিজিক্যাল মুভমেন্ট মানে হচ্ছে আমাদের দেহের যে বিভিন্ন রকমের মুভমেন্ট করে, অর্থাৎ ব্যায়াম করে অন্যকে মানে আনন্দ দেওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোবেট। একজন ব্যায়াম কুশলী আর কি, যে ব্যায়াম করতে পারে। আর গ্রিম মানে হচ্ছে কি সিরিয়াস, ঠিক আছে, কঠোর আর কি এরকম। এরপর আমাদের রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজ দেওয়া আছে, দেখো। তো 1 নম্বর দাগে এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তর এখানে বেছে নিয়ে লিখতে হবে আর কি, ঠিক আছে। নাম্বার এতে দেওয়া আছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, অর্থাৎ বেশিরভাগ মানুষ মনে করে বিড়াল কি ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার, ইন্টেলিজেন্ট, অর্থাৎ বেশিরভাগ মানুষ বিড়ালকে আনইন্টেলিজেন্ট মানে নির্বোধ বলেই কিন্তু মনে করে। তো সঠিক উত্তর অপশান 2 হবে। ওকে, নাম্বার বিতে দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড। এখানে বলা হচ্ছে বিড়াল মানে ইঁদুর আর কোন জিনিসটার প্রতি সে মানে কেয়ার লিটল ফর এনিথিং মানে খুব কম যত্নবান, শুধুমাত্র বিড়াল আর ইঁদুর আর কোন জিনিসটাকে আর একটা জিনিস আছে সেটার প্রতি তার বেশি আকর্ষণ, আর বাদবাকি ক্ষেত্রে তার কোনো যত্নবান সে হয় না আর কি। তো সেটা হচ্ছে কি এখানে মাইস দেওয়া আছে, অ্যান্ড কী হবে স্যুপ, জুস, ওয়াটার আর মিল্ক। তো মাইস অ্যান্ড মিল্ক হবে, যেটা আমরা পড়লাম ইউনিট 1-এ। তো অপশান 4টা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে নাম্বার সিতে যেটা দেওয়া আছে, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য। একজন দেখতে পারবে একটা বিড়াল প্রকৃতই কেমন, সেটা কখন, মর্নিং, নাইট, আফটারনুন না ইভিনিং। তো সেটা আমাদের সঠিক উত্তর হবে ইভিনিং, মানে সন্ধ্যার পর থেকেই একটা বিড়ালকে সে তার প্রকৃত মানে চরিত্রগুলি কেমন সেটা আমরা দেখতে পারি বা দেখতে পাবো। নাম্বার 2-এ দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোকে সম্পূর্ণ করতে হবে। অর্ধেকটা রয়েছে এবং বাকি অর্ধেকটা আমাদের টেক্সট থেকে ইউনিট 1 থেকে নিয়ে এখানে লিখতে হবে। নাম্বার এতে কী দেওয়া আছে দেখো, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দেন কী হবে, দেন মোস্ট হিউম্যান বিং, যেটা আমরা বইয়ে পড়লাম। তো আমরা এখানটায় লিখতে পারি দেখো মোস্ট হিউম্যান বিং, মোস্ট হিউম্যান HUMAN হিউম্যান, মোস্ট হিউম্যান বিং। ওকে, এটা আমাদের হবে আনসার। নাম্বার বিতে কী দেওয়া আছে, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, অর্থাৎ বিড়াল কখনো কখনো ওয়াচেস মানে লক্ষ্য করে, কী লক্ষ্য করে, এ মাউস হোল, একটা ইঁদুরের গর্তকে সে লক্ষ্য করে। তো আমরা এখানে কী লিখবো, এ মাউস হোল, ঠিক আছে। এরপর নাম্বার সিতে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি, মানে সারাদিন ধরে একটা বিড়াল নিজেকে অ্যালাউ করে, কিসে অ্যালাউ হিমসেলফ টু বি পেস্টার্ড। সেই বাকি অংশটা কিন্তু আমাদের লিখতে হবে, ঠিক আছে। পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, মানে বাড়ির যে লোকজন থাকে তাদের অ্যাটেনশনের বা মনোযোগের ফলে সে যে বিরক্তি বোধ হয় এবং সেটাতে সে মানে অনুমতি দেয়, তার কোনো প্রতিবাদ করে না সেটা।
ঠিক আছে। তো আমরা এই অংশটা এখানে লিখব। ওকে, তো এটা হয়ে গেল আমাদের অপশান 3 নম্বর এর প্রশ্নের উত্তর, সি এর প্রশ্নের উত্তর। তারপর 3 নম্বর দেখো স্টেট whether the following statements are true or false, provide sentences, phrase, words in support of your answer। এগুলো ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে, অথবা ওয়ার্ড বা ফ্রেজ এগুলো লিখতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে দেখো দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, মানে বিড়াল ইজ বলতে কি আরাম, বিড়াল আরাম প্রিয় নয়। এটা আমাদের ভুল হবে, কারণ টেক্সটে আমরা দেখেছিলাম লেখক প্রথমে লিখেছিলেন কি বিড়াল হচ্ছে একটি আরামপ্রিয় মানুষ, যেটা সকলেই মানে বেশিরভাগ মানুষ মনে করে আর কি, ঠিক আছে, বিড়াল হচ্ছে একটি আরামপ্রিয় মানুষ। তো এটা আমরা কি লিখবো, এখানটা আমরা লিখবো হচ্ছে এফ লিখবো, ঠিক আছে। এবং এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড, এখানে ডট ডট দিয়ে শেষের অংশটা লিখবো বা মিল্ক, মানে পুরো বাক্যটা না লিখলেও হবে, তোমরা প্রথম অংশটুকু শেষ অংশটুকু লিখবে, মাঝখানে 3টে ডট দিলে হবে, ঠিক আছে। তো এই যে বাক্যটা আমরা লিখলাম এটা কিন্তু আমাদের ইউনিট 1-এর মধ্যে রয়েছে, সেখান থেকে তোমাদের এখান থেকে তুলে নিয়ে লিখতে হবে, ঠিক আছে, এই সাপোর্টিং স্টেটমেন্টটা। নাম্বার বিতে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, অর্থাৎ বিড়ালের কোনো অ্যাথলেটিক স্কিল নেই, কোনো ক্রীড়াবিদ নয় বিড়াল একটি, তো এটা বলা হচ্ছে। তো আমাদের এটা ভুল হবে, কারণ আমরা পড়লাম কি বিড়াল হচ্ছে একটি অ্যাথলেটিক এবং একটি অ্যাক্রোবেট, ওকে, এগুলো রয়েছে। তো আমাদের এটা এফ হবে এবং কি লিখবো, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট অ্যান্ড অ্যাক্রোবেট অ্যান্ড আ গ্রিম ফাইটার, ওকে। এই অংশটা আমরা লিখবো সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে বই থেকে দেখে। নাম্বার সিতে দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, অর্থাৎ বিড়াল সমস্ত জিনিসকে খুব হালকাভাবে নেয় বা সহজভাবে নেয়। এটা আমাদের সঠিক তথ্য হবে, আমরা এটা ইউনিট 1-এ পড়লাম। এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট, সারাদিন ধরে বিড়াল মানে এদিক ওদিক ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে, ঠিক আছে, দ্য হাউস মানে বাড়িতে আর কি, বাড়িতে ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। টেক্স থিংস ইজি অ্যান্ড 3টে ডট দিয়ে দ্য হাউস, এই পর্যন্ত আমরা লিখবো, ঠিক আছে, পুরোটা না লিখে আমরা মাঝখানে 3টে ডট দিয়েছি। তো এইভাবে আমরা এর সাপোর্টিং স্টেটমেন্টটা লিখলাম, বই থেকেই তো আমরা লিখে দেবো, ঠিক আছে, দেখে। তো নেক্সট দেখবো আমাদের কি রয়েছে। এরপর দেখো আমাদের ইউনিট 2 দেওয়া আছে, এখানে বলা আছে রিড দ্য ফলোয়িং, নিচেরটি পড়ো। তো চলো আমরা এখন ইউনিট 2 যেটা দেওয়া আছে আমাদের সেটা পড়ে নিই। তো কি বলা হয়েছে প্রথমে, when the family sits down to tea the cat puts in an appearance to get his share। তো দেখো when মানে কি যখন, দ্য ফ্যামিলি মানে হচ্ছে পরিবার বা পরিবারের যে সদস্য রয়েছে তারা, সিটস ডাউন টু টি মানে চা খেতে বসে, চা পান করতে বসে, দ্য ক্যাট পুটস, তো দেখো দ্য ক্যাটস মানে কি বিড়ালটি, পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স মানে নিজেকে আবির্ভাব করে বা আবির্ভূত হয় সে, টু গেট হিজ শেয়ার তার যে ভাগ সেটা পাওয়ার জন্য, অর্থাৎ সেও কিছু খেতে যায়, তার জন্য সে কী করে, বাড়ির লোকেরা যখন চা খেতে বসে তখন সে তাদের কাছে চলে যায়। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। তো সে কী করে, হি পার্স নয়েজলি, পার্স বলতে এখানে বিড়াল একটা দেখো মানে গড় করে আওয়াজ করে, সেই গড় আওয়াজটাকে এখানে বলা হচ্ছে পার্স, ঠিক আছে। তো সে গড় করে আওয়াজ করে, নয়েজলি মানে কি সশব্দে সে আওয়াজ করে, গড় আওয়াজ করে, আর কি করে, অ্যান্ড রাবস হিমসেলফ, এবং রাব বলতে কি ঘষা, নিজেকে ঘষা দেয় আর কি, কোথায়, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, বাড়ির যে মানে পরিবারের যে সদস্য রয়েছে সেই সদস্যদের পায়ে সে কী করে, নিজেকে ঘষা দেয় আর কি, ঠিক আছে, ওকে। দেখবে বিড়াল যখন আমরা দাঁড়িয়ে থাকি, বিড়াল আমাদের পায়ে এসে কিন্তু তার গাটাকে ঘষে, তো সেটাই করে, আর কি করে, গড় করে আওয়াজ করে, তো সেটাই বলা হচ্ছে। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, তারপর দেখো লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তো এই লাইনে আমাদের কি বলা হয়েছে দেখো, আমরা এখান থেকে দেখে নিই। ইফ মানে কি যদি, দেয়ার ইজ আ গেস্ট, যদি কোনো গেস্ট থাকে, অ্যাট দ্য টেবিল মানে গেস্ট মানে কি বাড়িতে কোনো যদি অতিথি আসে আর কি, অ্যাট দ্য টেবিল এবং সে টেবিলে মানে বসে, ঠিক আছে, মানে খাবার জন্য বসবে আর কি সেই অতিথি। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তো সেই বিড়ালটা কিন্তু পার্টিকুলারলি মানে বিশেষভাবে সেই অতিথির প্রতি সিভিল মানে কি ভদ্র আচরণ করবে, ঠিক আছে, বা ভদ্র আচরণ করে।
বিকজ মানে কি কারণটা কি, দ্য গেস্ট ইজ লাইকলি দেখো টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, অর্থাৎ এই মানে যে গেস্ট যে অতিথি তাকে কিন্তু সব থেকে যে ভালো ভালো খাবার সেই ভালো ভালো খাবারগুলোই কিন্তু তাকে দেওয়া হয়, ঠিক আছে, এবং বিড়ালও চায় কিন্তু সেখান থেকে একটু ভাগ পাওয়ার, তো তার জন্য সেই অতিথির প্রতি কিন্তু সে মানে ভালো বা ভদ্র ব্যবহারটাই করে। এরপর দেখো সামটাইমস কখনো কখনো ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ পোর পুসি পোর পুসি। তো সামটাইমস মানে কি কখনো কখনো ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তো ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, গিভিং হিম মানে তাকে গিভিং হিম সামথিং টু ইট মানে তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে সে গেস্ট কী করে, দ্য গেস্ট স্টুপস ডাউন মানে স্টুপস ডাউন বলতে এখানে নিচে ঝুঁকে পড়া, ঠিক আছে, মাথাটা নত করে সে নিচে ঝুঁকে পড়ে এবং তারপর কি করে, অ্যান্ড সে যেহেতু টেবিলে মানে চেয়ারে বসে আছে, বিড়ালটা নিচে রয়েছে, তাই সে চেয়ার থেকে মাথাটা একটু ঝুঁকিয়ে নেয় নিচের দিকে এবং কি করে স্ট্রক্স দ্য ক্যাট এবং বিড়ালের মাথায় একটা চাঁটি মারে আর কি, ঠিক আছে, অ্যান্ড সিজ এবং বলে পোর পুসি মানে বেচারা পুষি এরকম করে বলে সেই অতিথি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট এবং বিড়ালটা কি হয়, বিড়ালটা খুব শীঘ্রই এতে ক্লান্ত হয়ে পড়ে, মানে বারবার সেই অতিথি যখন তার মাথায় আর কি ছোটো ছোটো করে চাঁটি মারে আঘাত করে তখন এতে বিড়ালটা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, টায়ার বলতে এখানে টায়ার্স মানে কি ক্লান্ত, এবং সে বিরক্ত হয়ে পড়ে আর কি, ঠিক আছে। He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. দেখো হি পুটস আপ হিজ ক্ল বলতে এখানে তার নখগুলো আর কি, থাবার মধ্যে যে নখ থাকে সেই নখগুলোকে সে কী করে, হি পুটস আপ মানে হচ্ছে বাইরে বের করে আনে, ঠিক আছে, সেগুলোকে বাইরে বের করে নখগুলোকে অ্যান্ড কী করে সে থাবাটা বাইরে বের করে কী করে, কোয়াইটলি মানে শান্তভাবে, বাট ফার্মলি মানে কিন্তু দৃঢ়ভাবে, রেক্স বলতে এখানে আঁচড় কেটে দেয় কোথায়, দ্য গেস্ট ইন হিজ লেগ মানে সেই অতিথির পায়ে সে আঁচড় কেটে দেয়। ও সেজ দ্য গেস্ট, তখন গেস্ট মানে অতিথি সে কী বলে, সেজ দ্য গেস্ট মানে অতিথিরা তখন বলে ওঠে, দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইনটু মি, যে বিড়ালটা তার নখগুলো আমার মধ্যে বসিয়ে দিয়েছে, তার থাবাটা আমার মধ্যে বসিয়ে দিয়েছে, অর্থাৎ সে নখ দিয়ে আঁচড় কেটে দিয়েছে, এটাই সে বলতে চাইছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজেন্ট ইট সুইট অফ হিম, দেখো তখন কি বলা হচ্ছে, দেখো দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস মানে কি মন্তব্য করে, ডিলাইটেড ফ্যামিলি মানে পরিবারের যে সদস্যরা রয়েছে, ঠিক আছে, সেই তারা কিন্তু এই ব্যাপারটা বেশ আনন্দ পায়, ঠিক আছে, তো সেই আনন্দিত বা ডিলাইটেড মানে হচ্ছে কি আনন্দিত যে ফ্যামিলির যে মেম্বারগুলো রয়েছে তারা রিমার্কস মানে মন্তব্য করে, ইজেন্ট ইট সুইট অফ হিম মানে বিড়ালটা খুব মিষ্টি তাই না, ইজেন্ট হি ইন্টেলিজেন্ট সে খুব বুদ্ধিমতী তাই না, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, দেখো হি ওয়ান্টস ইউ মানে সে চায়, সে বলতে বিড়ালটা চায়, টু গিভ হিম মানে যে তুমি তাকে কিছু সামথিং টু ইট তুমি তাকে কিছু খেতে দাও, এটাই সে চাইছে তোমার কাছ থেকে, বিড়ালটা এটা কে বলছে, পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা। এরপরে দেখো দ্য গেস্ট ডেয়ার্স নট ডু দ্যাট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, তো দ্য গেস্ট মানে সেই অতিথি, ডেয়ার্স নট মানে সাহস করে না, ডেয়ার মানে কি সাহস, তো ডেয়ার্স নট ডু মানে সাহস করে না যেটা সে করতে চায় সেটা, ঠিক আছে, হোয়াট হি উড লাইক টু ডু, অর্থাৎ হোয়াট হি উড লাইক টু ডু সে যেটা করতে চেয়েছিল সেই অতিথি সেটা কিন্তু সে করার সাহস পেল না, কি করতে চেয়েছিল না, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে বিড়ালটাকে এক লাথি মেরে মানে জানালার বাইরে বের করে দিতে চেয়েছিল, কিন্তু পরিবারের সদস্যদের এই যে কথাগুলো মানে সে বিড়ালের প্রতি তাদের যে একটা ভালোবাসা রয়েছে পরিবারের সদস্যদের, যে তারা কী বলেছিল যে বিড়ালটা খুব মিষ্টি তাই না, এবং সে চাইছে যে আপনি ওকে কিছু খেতে দিন, এই কথা শোনার পর কিন্তু সে বিড়ালটাকে মানে অতিথি সে বিড়ালটাকে কিন্তু আর লাথি মারার সাহসটা তারা হয় না, ঠিক আছে, এবং সে তখন কি করে, শো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down, তো দেখো কি করে, সো মানে কি সুতরাং উইথ টিয়ার্স অফ রেজ বলতে এখানে রাগ, ঠিক আছে, অ্যান্ড পেন মানে ব্যথা, ইন হিজ আইজ তার চোখের, তো সুতরাং সে কী করে তার চোখে ব্যথা এবং রাগের জল নিয়ে সে কী করে, হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড মানে হচ্ছে কি আনন্দ, ওকে, সে নিজেকে খুব
এরকম ভাব দেখায় আর কি সেই অতিথির, কিন্তু তার ভেতরে ভেতরে কিন্তু সে ভীষণ রেগে আছে এবং সে তার মানে ব্যথাও মানে একটা ব্যথা অনুভব করছে, ব্যথা বলতে রাগ এবং যন্ত্রণা সেরকম একটা ভীষণ রেগে গেছে এরকম, কিন্তু ওপরে ওপরে সে ভাবটা দেখা যাচ্ছে সে খুব ভীষণ আনন্দিত এরকম। ওকে, অ্যান্ড এবং কি করছে, অ্যান্ড মানে কি এবং সর্টস আউট মানে বাছা, ঠিক আছে, আর বিট অফ ফিশ এক টুকরো মাছ সে বেছে নেয় ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে যেখানে সে খাবার খাচ্ছিল সেখান থেকে এক টুকরো মাছ বেছে নেয় অ্যান্ড এবং হ্যান্ডস ইট ডাউন, এটাকে নিচে নামিয়ে দেয় সেই বিড়ালটাকে খাওয়ার জন্য, যাতে বিড়ালটা নেয় আর কি। তো এরপর দেখো, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ আনাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। তো দ্য ক্যাট বিড়ালটা জিঞ্জারলি রিসিভস ইট, এখানে জিঞ্জারলি মানে হচ্ছে কি মানে সতর্কতার সঙ্গে, ঠিক আছে, জিঞ্জারলি বলতে এখানে ধীরে ধীরে সতর্কতার সঙ্গে রিসিভস ইট, রিসিভ মানে কি গ্রহণ করে, কোনটা, সে মাছের টুকরোটা যে টুকরোর নিচে নামিয়ে দিয়েছিল অতিথি সেই টুকরোটা সতর্কতার সঙ্গে সে গ্রহণ করে বা সতর্কতার সঙ্গে সেটা তুলে নেয় উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাটস ইজ, এবং তার চোখে একটা দৃষ্টি নিয়ে যেটা বলে আনাদার টাইম মানে অন্য সময় মাই ফ্রেন্ড আমার বন্ধু ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমার বুঝতে দেরি হবে না। তারপর দেখো, হি পার্স অ্যাজ হি রিটার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। তো হি পার্স মানে সে গড় করে আওয়াজ করে, অ্যাজ হি রিটায়ার্স মানে যখন সে রিটায়ার্স মানে কি সরে যায়, রিটায়ার বলতে মানে অবসর নেওয়া, কিন্তু এখানে হচ্ছে সরে যাওয়া আর কি, বিড়ালটা যখন সরে যেতে থাকে সেখান থেকে, সেই সরে যাওয়ার সময় সে কী করে গড় করে আওয়াজ করে, এবং কোথায় সরে যায়, টু আ সেফ ডিস্টেন্স একটা নিরাপদ দূরত্বে সে সরে চলে যায় ফ্রম দ্য গেস্টস বুট মানে অতিথির পায়ে বুট রয়েছে সেই বুটের মানে বুট যেখানে রয়েছে সেখান থেকে একটা নিরাপদ দূরে বিড়ালটা চলে যায় সেই মাছের টুকরোটাকে নিয়ে, যাতে সে মানে পা দিয়ে বিড়ালটাকে নাগাল না পায় বিফোর ইটিং দ্য ফুড, সেই তার খাবারটি খাওয়ার আগে বিড়াল যে মাছ মানে বিড়ালকে যে মাছটা দিয়েছিল সেই মাছটা বিড়ালটা সশব্দে চুপ সেখান থেকে সতর্কতার সঙ্গে নিয়ে কি করে একটা নিরাপদ দূরত্বে সরে চলে যায় সেটাকে খাবার জন্য, যেখানে কিনা সেই অতিথি তার পা দিয়ে কিন্তু তাকে যেন নাগাল না পায়, যাতে সে বুটের আঘাত থেকে সে বেঁচে যায়। তো সেরকম একটা জায়গায় বিড়াল চলে যায় সেটাকে খাবার জন্য, মাছের টুকরোটাকে খাবার জন্য, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ইউনিট 2, এই পর্যন্ত আমরা পড়লাম। ইউনিট 2তে আমাদের কিছু ওয়ার্ড নোটস দেওয়া আছে, দেখো ওয়ার্ড নেস্টে কী দেওয়া আছে, স্টুপস মানে হচ্ছে কি বেন্ড মানে হচ্ছে বেঁকে যাওয়া আর কি, ঠিক আছে। আর রেক্স মানে হচ্ছে স্ক্র্যাচেস অর্থাৎ আঁচড় কাটা, জিঞ্জারলি মানে হচ্ছে কেয়ারফুলি উইদাউট মেকিং অ্যানি নয়েজ অর্থাৎ সতর্কতার সঙ্গে কোনো শব্দ না করে, ঠিক আছে, নিঃশব্দে আর কি সতর্কতার সঙ্গে। এরপর যেটা আমাদের রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস, আমাদের প্রশ্ন দেওয়া আছে। প্রথমে 4 নম্বর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক উত্তর এখান থেকে আমাদের বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি, তো সে বিড়ালটা কী করে ফ্যামিলি মেম্বারের পায়ে নিজেকে ঘষা লাগায়, ঠিক আছে, এবং সে মানে নয়েজলি মানে সশব্দে কী করে পার্স, তারপর হচ্ছে হাউলস, বার্কস, মিউজ, তো সেসব মানে সশব্দে কী করে সে পার্স মানে হচ্ছে গড় করে আওয়াজ করে, এইটা আমাদের সঠিক উত্তর হবে অপশান 1-এরটা। তারপর নাম্বার বিতে উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ মানে চোখে যন্ত্রণা এবং রাগের জল নিয়ে দ্য গেস্ট অতিথিটি এফেক্টস টু বি ভেরি মাচ মানে অতিথিটি খুব মানে কীরকম ভাব দেখায়, সে খুব কি অ্যামিউজড, অ্যানোয়েড, আনহ্যাপি না আপসেট মানে সে খুব অ্যামিউজ মানে সে খুব আনন্দিত এরকম ভাবটা সে দেখায়, যদিও সে ভিতরে ভীষণ রেগে রয়েছে। ওকে, তো এরপর দেখো নাম্বার সিতে আমাদের যেটা রয়েছে এখানে বলা হচ্ছে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট আ বিট অফ অর্থাৎ অতিথি সেই বিড়ালটিকে এক টুকরো কি নামিয়ে দেয়, মিট, ফ্রুট, ফিশ অর ভেজিটেবল, তো এক টুকরো একটা মাছের টুকরো সে নামিয়ে দেয়, অপশান 3টা আমাদের সঠিক উত্তর হবে। তারপর দেখো 5 নম্বর থেকে যেটা রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই চার্টটিকে সম্পূর্ণ করতে হবে। তো আমাদের কী দেওয়া আছে প্রথমে নাম্বার এতে দ্য গেস্ট কলস দ্য ক্যাট মানে গেস্ট বলতে কি অতিথি বিড়ালটিকে বলে, কি বলেছিল, পুওর পুসি এই কথাটা বলেছিল। তো আমরা এখানে কি লিখতে পারি, দেখে POOR পুওর পুসি, PUSSY পুওর পুসি, ঠিক আছে। তো
তো এটা আমি উত্তরগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কথাটা বলেছিল কি পুয়ার পুসি এই কথাটা বলেছিল, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে লেসনের মধ্যেই রয়েছে, যেটা আমরা ইউনিট 2 পড়লাম, সেখান থেকে কিন্তু আমাদের এটা লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এটা এখানে লিখে দিলাম এই অংশটা। তারপর দেখো নাম্বার বিতে কী দেওয়া আছে, পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স। ওকে, রেক্স মানে কি আঁচড় কাটা, অর্থাৎ অতিথির যে অংশে, বডির যে অংশে বিড়ালটা আঁচড় কেটেছিল সেটা কোথায়, অতিথির পায়ে আঁচড় কেটেছিল। তো এখানে আমাদেরকে লিখতে হবে লেগস, ঠিক আছে, লেগ। অতিথির পায়ের মানে পায়ে আঁচড় কেটেছিল, তো লেগ লিখবো আমরা। নাম্বার সিতে দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ ফ্রম আ সেফ ডিস্টেন্স, অর্থাৎ অতিথির এখানে দেখো কী বলা হচ্ছে, দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স, মানে কোন জিনিসটার কাছ থেকে এই যে বিড়ালটা একটা নিরাপদ দূরত্বে সরে গিয়েছিল, অতিথির পায়ের যে বুট, সেই বুট থেকে একটা নিরাপদ দূরত্বে সরে চলে গিয়েছিল, যাতে সে খাবারটা মানে শান্তিতে খেতে পারে আর কি। তো এখানে আমাদের লিখতে হবে বুটস, BOOTS, ঠিক আছে, বুটস এটা লিখতে হবে আমাদের, ঠিক আছে। তো এখানে হচ্ছে গেস্টস, আমরা গেস্ট অতিথির পায়ের বুট সেটাও লিখতে পারি, গেস্টস বুট মানে অতিথির পায়ের বুট, এটাই আমরা লিখলাম, ঠিক আছে পুরোটা। ওকে, অতিথির বুট। আচ্ছা, তারপর দেখো 6 নম্বর দেখে কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর এগুলো উত্তর লিখতে হবে আমাদের। নাম্বার এতে প্রশ্ন দেওয়া আছে কি, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। তো হোয়েন মানে কি কখন, ডাজ দ্য ক্যাট মানে বিড়ালটি মেক অ্যান অ্যাপিয়ারেন্স মানে নিজেকে আবির্ভাব করে বা আবির্ভূত হয়েছে, টু গেট হিজ শেয়ার অফ ফুড তার যে খাবারের ভাগ সেটা পাওয়ার জন্য। কখন না, মানে পরিবারের সদস্যরা যখন চা খেতে বসে, চা পান করতে বসে, সেই সময় বিড়াল নিজেকে আবির্ভূত করে যে নিজের ভাগটা সেখান থেকে পাওয়ার জন্য। তো এটা আমাদের আনসার লিখতে হবে। আমরা কি লিখবো, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, বিড়াল তার নিজের ভাগ পাওয়ার জন্য নিজেকে আবির্ভূত করে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নাম্বার এ, এই প্রশ্নের উত্তরটা লিখলাম। নাম্বার বিতে কী দেওয়া আছে, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, মানে এই বিড়ালটা বিশেষভাবে কার প্রতি মানে খুব ভদ্র আচরণ করে, বাড়িতে যখন কোনো গেস্ট আসে বা অতিথি আসে তখন তার প্রতি বিড়ালটা কী করে, একটা ভদ্র আচরণ করে। তো আমরা এই হু এর জায়গায় কী লিখবো, গেস্ট, ঠিক আছে। দেখো আমরা আনসারটা এভাবে লিখবো, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, যদি মানে টেবিলে কোনো অতিথি আসে বা অতিথি এসে বসে তখন বিড়ালটা কী করে, সেই তার প্রতি একটা মানে ভদ্র আচরণ করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের উত্তর লিখব। তো এটা আমরা নাম্বার বি এর প্রশ্নের উত্তরটা লিখলাম। নাম্বার সিতে দেখো, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, অর্থাৎ সেই অতিথি যখন একটা মাছের টুকরো নিচে নামিয়ে দেয় তখন সেই বিড়ালটা সেটাকে কীভাবে মানে গ্রহণ করে, সে খুব সতর্কতার সঙ্গে, অর্থাৎ জিঞ্জারলি মানে সতর্কতার সঙ্গে সে গ্রহণ করে এবং নিয়ে সেটা কী করে, নিরাপদ দূরত্বে সরে যায়, যাতে অতিথি তার বুট দিয়ে তাকে আঘাত না করতে পারে। দেখো, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস দ্য বিট অফ ফিশ উইথ আ লুক ইন হিজ আইজ অফ দ্য গেস্ট, ঠিক আছে। এই অংশটা আমরা উত্তরটা লিখব, অর্থাৎ এই যে এখানে আমরা লিখলাম, ঠিক আছে। তোমরা যদি পুরোটা না লেখো, এখান থেকে দেখো দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস দ্য বিট অফ ফিশ, এই পর্যন্ত লিখলেও কিন্তু এটা হবে, পুরোটা না লিখতে পারো, ঠিক আছে, এই পর্যন্ত লিখলেও, ফিশ পর্যন্ত লিখলেও হবে। ওকে, তো এরপর দেখো আমাদের ইউনিট 3 রয়েছে। ইউনিট 3 যেটা আছে সেটা আমাদের পড়তে হবে। রিড দ্য ফলোয়িং, নিচেরটি পড়ো। দেখো প্রথমে কি রয়েছে, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি and gathers round the fire, the cat casually goes out of the room. তো when মানে কি যখন, দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি মানে পরিবারের যখন চা খাওয়া শেষ হয়ে যায়, ঠিক আছে, তখন কি হয়, অ্যান্ড এবং গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার এবং আগুনের চারপাশে তারা একত্রিত হয় পরিবারের সদস্যরা, তখন কি হয়, দ্য ক্যাট মানে বিড়ালটি ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটি তখন কি করে, ক্যাজুয়ালি মানে খুব স্বাভাবিকভাবে কি করে, সে বাড়ির বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, ঘর থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, দেখো ট্রু লাইফ মানে হচ্ছে, ট্রু লাইফ বলতে সত্যিকারের জীবন, নাও এখন, বিগিনস ফর হিম এখন তার সত্যিকারের যে জীবন সেটা শুরু হয়। হি সাউন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। তো দেখো হি সাউন্টার্স ডাউন মানে সে ধীরে ধীরে নিচে নেমে যায়,
হিজ ওন ব্যাকইয়ার্ড, তার নিজের যে ব্যাকইয়ার্ড বলতে বাড়ির পিছনের যে জায়গা বা বাড়ির পিছনের যে উঠোন সেই জায়গা সে খুব ধীরে ধীরে মানে চলে যায়। তারপর কী করে, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স মানে কি বেড়া, ঠিক আছে, যেটা বেড়া হয় আর কি, কাঠের বা কোনো গাছ লাগিয়ে যে বেড়া দেওয়া হয় সেই বেড়া আর কি। আর স্প্রিং বলতে কি লাফানো, ঠিক আছে, সে লাফ দিয়ে সেই বেড়ার একেবারে উপরে, টপ বলতে কি উপরে, লাফ দিয়ে উপরে উঠে পড়ে, ঠিক আছে। তারপর কী করে, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং সেই বেড়ার ওপর থেকে সে আবার লাফ দেয় নিচের দিকে, ঠিক আছে। ড্রপ মানে যে উপর থেকে নিচে নামা, সেটাকে বলা হয় কি ড্রপ। সো নিচে সে লাফ দিয়ে নিচের দিকে নামে, টু দ্য আদার সাইড মানে বেড়ার অপর সাইডে, ঠিক আছে, উল্টো দিকে সে লাফ দিয়ে নিচে নেমে যায়। তারপর কী করে, হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। তো হি ট্রটস বলতে কি এখানে মানে হেলে দুলে চলা আর কি, সেটাকে বলা হয় ট্রট, ঠিক আছে। তো হি ট্রটস অ্যাক্রস মানে সে হেলে দুলে চলতে থাকে, দুলতে, ঠিক আছে, বা দুলকি চালে চলতে থাকে, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ, এবং স্কিপ মানে হচ্ছে কিন্তু লাফ দেওয়া, এবং সে লাফ দেয় কোথায়, টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড মানে হচ্ছে ছাদ, একটা খোলা ছাদের উপরে, অর্থাৎ ভাঙা চাল যেমন থাকে না সেরকম আর কি, সেই ভাঙা ঘরের চাল, সেই ভাঙা ঘরের চালে সে কী করে, লাফ দিয়ে উপরে উঠে পড়ে। হিজ মুভমেন্ট বিকামস লাইট অ্যান্ড প্যান্থার লাইক। তো দেখো সেই সময় কি হয়, হিজ মুভমেন্ট তার যে চলাফেরা, সেই চলাফেরাটা বিকামস মানে হয়ে পড়ে কীরকম, লাইট মানে হচ্ছে নমনীয়, অ্যান্ড প্যান্থার লাইক এবং চিতা বাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। দেখো কী হচ্ছে এখানে, হি লুকস মানে সে দেখে বা তাকায়, কিনলি মানে হচ্ছে গভীরভাবে, ফ্রম সাইড টু সাইড মানে হচ্ছে এদিক ওদিক সে কিন্তু খুব গভীরভাবে ভালোভাবে লক্ষ্য করে, ঠিক আছে, অ্যান্ড মুভস এবং চলাফেরা করে বা চলতে থাকে, নয়েজলেসলি নিঃশব্দে চলতে থাকে, ঠিক আছে, এদিক ওদিক ভালোভাবে লক্ষ্য করতে করতে সে চলতে থাকে। ফর কারণটা কি, কারণ হচ্ছে হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার প্রচুর শত্রু রয়েছে, এনিমিজ মানে কি, তার এনিমি মানে হচ্ছে শত্রু, ঠিক আছে, তার অনেক শত্রু রয়েছে, তার জন্যই কিন্তু সে মানে এদিক ওদিক ভালোভাবে লক্ষ্য করে এবং নিঃশব্দে সতর্কতার সঙ্গে চলতে থাকে। এবং তার শত্রুগুলো কারা, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, তার শত্রু হচ্ছে কুকুর, বিড়াল দেখলে কুকুর কিন্তু তাড়া করে, ঠিক আছে, তাই সেই কুকুর, এবং আর কারা, স্মল বয়েজ মানে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা, উইথ স্টোনস হাতে পাথর নিয়ে থাকা ছোটো ছোটো বাচ্চারা, যারা কিন্তু পাথর ছুঁড়ে বিড়ালকে মারে আর কি, ঠিক আছে। তো তার জন্য কী করে, বিড়াল সতর্কতার সঙ্গে এদিক ওদিক ভালোভাবে লক্ষ্য করে চলতে থাকে, যেহেতু তার অনেক শত্রু রয়েছে। তারপরে দেখো, অন টপ অফ দ্য শেড the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof। তো কী বলা হচ্ছে, অন দ্য টপ অফ দ্য শেড মানে সে চালের ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, এখানে আর্চেস বলতে কি ধনুকের মতো বাঁকানো, তার ক্যাটটা মানে বিড়ালটা কী করে, তার পিঠ, ব্যাক বলতে এখানে পিঠ, তার পিঠটাকে ধনুকের মতো বাঁকায়, অ্যান্ড রেক্স এবং আঁচড় কাটে, হিজ ক্লস মানে তার নখ দিয়ে আঁচড় কাটে আর কি, ওয়ান্স অর টুইস একবার অথবা দুবার, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, সেই পুরনো ছাদের যে নরম ছাল, বার্ক বলতে গাছের ছাল আর কি, ঠিক আছে, পুরনো ছাদের উপর অনেক সময় কি গাছ হয় আর কি, ঠিক আছে, সেই গাছের যে নরম ছাল, সেই নরম ছালের উপর সে একবার বা দুবার তার কী করে, তার নখগুলি দিয়ে আঁচড় কাটে, ঠিক আছে, এবং তার পিঠটাকে ধনুকের মতো বাঁকিয়ে নেয়। এরপরে দেখো, হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তো সে কী করে, হি স্ট্রেচেস হিমসেলফ, সে নিজেকে স্ট্রেচ করে মানে প্রসারিত করে, আ ফিউ টাইমস মানে কয়েকবার, টু সি দেখতে মানে এটা দেখতে, কি দেখার জন্য, ইফ এভরি মাসেল বলতে কি আমাদের যে মাসেল হয় আর কি, ঠিক আছে, শরীরের মাসেল বা মাস যেটা বলা হয়, মাংস পেশি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো সে তার প্রত্যেকটা পেশি বা মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার মানে সবগুলি ঠিক মানে ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে কিনা, সবগুলো মানে কার্যকলাপ ঠিক আছে কিনা, সেটা দেখার জন্য সে কী করে, সে নিজেকে মানে স্ট্রেচেস করে মানে বিস্তৃত করে, কয়েকবার প্রসারিত করে আর কি, ঠিক আছে, হাত পাগুলো সব ঠিকঠাক আছে কিনা। দেন drooping his head nearly to his paws, he sends across a call to his kindred। তো দেন মানে কি, তারপর সে কী করে, ড্রুপিং হিজ হেড, তার মাথাটাকে নিচে নামিয়ে দেয়, ড্রুপ মানে কি নিচে নামানো, নিয়ারলি টু হিজ পজ, তার থাবাগুলির কাছে, ঠিক আছে, কাছাকাছি তার মাথাটাকে নামিয়ে আনে, অ্যান্ড সেন্স অ্যাক্রস আ কল,
কল মানে কি ডাকা, এবং সে একটা ডাক দেয়, কাদের ডাক দেয়? টু হিজ কিনড্রেড। কিনড্রেড বলতে তার যে আত্মীয় স্বজন রয়েছে, আত্মীয় স্বজন বলতে বিড়াল আর কি, অন্যান্য যে বিড়াল রয়েছে যাদের সঙ্গে তার বন্ধুদের রয়েছে তাদেরকে সে ডাক দেয়। তারপর কি হয়? বিফোর লং দে কাম গ্লিডিং, তারপর কি? গ্রেসফুল শ্যাডোজ। ঠিক আছে, শ্যাডোজ মানে কি? শ্যাডোজ মানে হচ্ছে কি ছায়া, আর গ্রেসফুল মানে হচ্ছে মাধুর্যপূর্ণ। ওকে, গ্রেসফুল মানে হচ্ছে মাধুর্যপূর্ণ, এবং এখানে গ্লিডিং মানে হচ্ছে গড়াগড়ি দেওয়া এরকম ব্যাপার। তো বিফোর লং মানে হচ্ছে বেশি দেরি না করে আর কি, বিফোর লং মানে হচ্ছে দেরি না হওয়ার মধ্যে বা তাড়াতাড়ি আর কি চলে। ঠিক আছে, দে কাম তারা চলে আসে বলতে এই বিড়ালটি যখন তার আত্মীয় স্বজনকে ডাক দেয়, সেই ডাক দেওয়ার মানে অল্প কিছুক্ষণের মধ্যেই অন্যান্য যে সমস্ত বিড়াল তারা কিন্তু চলে আসে। তারা কীভাবে আসে? গ্লিডিং মানে হচ্ছে গড়াগড়ি, ওকে, গড়াগড়ি খেতে খেতে। গ্রেসফুল শ্যাডোজ মানে তাদের মাধুর্যপূর্ণ যে ছায়া, সেই ছায়াগুলি। ওকে, এরপর দেখো, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিভিং ফর ফিশ অ্যান্ড মিল্ক। তো নো লঙ্গার আর দেয়ার দ্য মিক ক্রিয়েচার্স। মিক বলতে এখানে ভীরু, ঠিক আছে, বা এরকম আর কি নিরীহ প্রাণী। ঠিক আছে, তো দেখো, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার, তারা কিন্তু এখন আর সেরকম ভীরু অথবা নিরীহ প্রাণী কিন্তু আর নেই। হু অ্যান আওয়ার অ্যাগো, যারা হচ্ছে বা যে 1 ঘন্টা আগেই, ওয়ার মিভিং মানে মিমি করছিল, ফর ফিশ অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধ খাওয়ার জন্য, যে কেবল 1 ঘন্টার আগেই সে মিমি করে আওয়াজ করছিল, সেই প্রাণীটাই কিন্তু এখন আর ভীরু এবং নিরীহ প্রাণী কিন্তু আর নেই। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা কিন্তু এখন একটা কঠোর যোদ্ধা। গ্রিম ফাইটার মানে সিরিয়াস একজন যোদ্ধা এখন যদি আমরা তাদেরকে দেখি। ঠিক আছে, এরপর দেখো, জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। এখানে কী বলা হচ্ছে? জাস্ট থিঙ্ক মানে তুমি ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, সে তার জীবন থেকে কত কিছুই পেতে পারে। দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, তুমি তোমার জীবন থেকে যা কিছু পেতে পারো আর কি, তার থেকে অনেক বেশি কিন্তু এই বিড়ালটা তার জীবন থেকে পেতে পারে, অর্থাৎ জীবনটাকে অনেক বেশিভাবে সে উপভোগ করতে পারে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং সে যে সমস্ত খেলাধুলোগুলো করে সেগুলো কিন্তু মানুষের থেকেও অনেক বেশি সে করতে পারে আর কি, বেশি সে জীবনকে উপভোগ করে, বা বেশি সে স্পোর্টস মানে কি বিভিন্ন ধরনের খেলাধুলা সে করে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। তো দেখো, অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা মানে তাদের বয়স বেড়ে যায় আর কি, গেট ওল্ডার মানে তাদের বয়সটা যখন বেড়ে যায়, বেশি বয়স যখন হয়, তখন কি হয়? দে গো ইন, তারা যায়, ফর স্পোর্ট মানে খেলাধুলার জন্য, টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড। সাবারবান বলতে শহরতলির যে সমস্ত ব্যাকইয়ার্ড মানে ঘরের পিছনে যে সমস্ত জায়গা, ঠিক আছে, সেই জায়গাগুলোতে তখন তারা চলে যায় যখন তাদের বয়সটা একটু বেড়ে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস আর টু দেম হান্টিং গ্রাউন্ডস where they have more gallant adventure that King Arthur's knights ever had. তো এখানে কি বলা হচ্ছে? দিস ব্যাকইয়ার্ডস মানে এই ব্যাকইয়ার্ডস বা এই উঠোনগুলি বা এই জায়গাগুলি, বাড়ির পিছনের এই যে জায়গাগুলোতে এই বিড়ালগুলো যায় আর কি, একটু বয়স বাড়লে সেই জায়গাগুলো, দ্যাট আর ডাল টু আস। এখানে ডাল বলতে কি? ডাল মানে হচ্ছে যেখানে আমাদের কোনো আনন্দ আমরা কিছু খুঁজে পাই না, আমাদের জন্য যেটা একেবারে মানে অকেজো আর কি, ঠিক আছে, কোনো কাজের নয়, সেই যে জায়গাটা। আর টু দেম তাদের কাছে, হান্টিং গ্রাউন্ডস তাদের কাছে কিন্তু একটা শিকারের একটা ক্ষেত্র বা শিকারের জায়গা হয়ে ওঠে। হোয়ার যেখানে দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, যেখানে তারা অনেক বেশি দুঃসাহসিক কাজ করতে পারে। দেন এখানে গ্যালেন্ট আর অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক কাজ, ঠিক আছে। দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো কিং আর্থার্স নাইট এভার হ্যাড, রাজা আর্থারের যে নাইট তাদের থেকেও এই বিড়ালগুলো কিন্তু বেশি দুঃসাহসিক কাজ করতে পারে। এই যে মানে শহরতলির বাড়ির পিছনের যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলোতে যেখানে একটা মানুষজনের জন্য সেই যে জায়গাগুলো কোনো কাজের নয়, যেখানে মানুষজনের কোনো মানে কাজে লাগে না যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে। এরপর দেখো, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। তো ইট ইজ অলওয়েজ স্পোকেন মানে এটা সর্বদাই বলা হয় অ্যাজ আ রিপ্রোচ। এখানে রিপ্রোচ মানে হচ্ছে দোষারোপ করা, মানে দোষারোপ করে এটা সবসময় বলা হয় এগেনস্ট ক্যাটস বিড়ালের বিরুদ্ধে,
বিড়ালের বিরুদ্ধে বিড়ালকে দোষ দিয়ে এটা সবসময় বলা হয়, কি বলা হয়, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, যে তারা তাদের মানে বাড়িকে বেশি, তারা অনেক বেশি ভালোবাসে বা অনেক বেশি হোম, বাড়ি প্রিয় আর কি, বাড়িতে সবসময় থাকতে ভালোবাসে, ঠিক আছে, দেন অফ দ্য পিপল ইন ইট, মানে বাড়িতে যে সমস্ত মানুষজন আজ রয়েছে সেই মানুষজনের থেকে একটা বিড়াল কিন্তু সেই বাড়িতে বেশি থাকতে পছন্দ করে, সেই বাড়িটা সে বেশি পছন্দ করে একটা এখানকার মানুষগুলোর থেকে। ন্যাচুরালি দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। তো কী বলা হচ্ছে এখানে, ন্যাচুরালি মানে প্রকৃতপক্ষে, দ্য ক্যাট ডাজেন্ট লাইক মানে বিড়াল পছন্দ করে না, টু লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যেতে, হিজ কান্ট্রি তার দেশ, এখানে দেশ বলতে কান্ট্রি মানে হচ্ছে দেশ, তো এখানে তার যে নিজের এলাকা বা নিজের এরিয়া, সেই এলাকা ছেড়ে কিন্তু একটা বিড়াল চলে যেতে পছন্দ করে না, ঠিক আছে, ফর হিজ কান্ট্রি, দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধু বান্ধব বা বন্ধুরা যেখানে রয়েছে সেই জায়গা ছেড়ে সে চলে যেতে পছন্দ করে না, অ্যান্ড হোয়ার হি নোজ, এবং যেখানে সে জানে এভরি ল্যান্ডমার্ক বলতে সেখানকার সমস্ত জিনিস, সমস্ত সব কিছু সে জানে বা চেনে, সেই জায়গা ছেড়ে কিন্তু সে বিড়াল চলে যেতে চায় না, চলে যেতে পছন্দ করে না। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আর নিউ জিওগ্রাফি। তো দেখো এখানে কি বলা হচ্ছে, এক্সাইল্ড মানে হচ্ছে কি বিতাড়িত হওয়া, ঠিক আছে, বা তাড়িয়ে দেওয়া কাউকে। তো এক্সাইল্ড ইন আর নিউ ল্যান্ড বলতে অন্য একটি নতুন একটা জায়গা, তো অন্য একটি জায়গায় তাড়িত হওয়ার পর বা তাড়িত হলে হি উড হ্যাভ টু লার্ন, তাকে শিখতে হবে বা শিখতে হতো, আর নিউ জিওগ্রাফি একটা নতুন ভূগোল, জিওগ্রাফি বলতে ভূগোল, ঠিক আছে, এখানে জিওগ্রাফি বলতে একটা নতুন জায়গা তাকে যদি তাড়িয়ে দেওয়া হয় বা সে বিতাড়িত হয়, সেখানে গেলে তার সেই পারিপার্শ্বিক যে সমস্ত জায়গা, যে সমস্ত জিনিসপত্র রয়েছে সব কিছু তখন তাকে আবার নতুন করে শিখতে হবে বা জানতে হবে। তো তার জন্য বিড়াল কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মানে চলে যেতে পছন্দ করে না। So when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. এরপর দেখো মানে কি, সুতরাং when the family moves, যখন একটি পরিবার মুভ করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, দ্য ক্যাট বিড়ালটি কী করে তখন, ইফ অ্যালাউড যদি তাকে অনুমতি দেওয়া হয়, সে বিড়ালটিকে উইল স্টে মানে সে থেকে যায়, বিড়ালটি সেখানেই থেকে যায়, অ্যাট দ্য ওল্ড হাউস সেই পুরোনো বাড়িতেই থেকে যায়, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ এবং নিজেকে অ্যাটাচ করে নেয় টু দ্য নিউ টেন্যান্টস বলতে হচ্ছে বাড়ির যে ভাড়াটে আর কি, সেই নতুন ভাড়াটে বা নতুন যে লোকজন, সেই নতুন লোকজনদের সঙ্গে সেই বিড়ালটা নিজেকে সংযুক্ত করে নেয়, ঠিক আছে। অর্থাৎ যখন একটা পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং সেই পরিবারের সঙ্গে যে বিড়ালটা থাকে, সেই বিড়ালটা কিন্তু সেই বাড়িতেই থাকতে চায়, যদি তাকে অনুমতি দেওয়া হয় তাহলে কিন্তু সেই বাড়িতেই থেকে যাবে, এবং সেই বাড়িতে যে নতুন ভাড়াটেরা আসবে আর কি, সেই ভাড়াটে বা সেই লোকজনদের সঙ্গে বিড়ালটা কিন্তু নিজেকে মানিয়ে নিয়েই চলবে আর কি, তাদের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এরপর দেখো, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। তো হি উইল গিভ দেম, সে তাদেরকে দেবে, তাদেরকে বলতে এখানে বাড়িতে যে নতুন ভাড়াটেরা আসছে তাদেরকে সে বিড়ালটা দেবে, কি দেবে, দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, এখানে প্রিভিলেজ মানে হচ্ছে সুবিধা, অফ বোর্ডিং হিম, বোর্ডিং বলতে কি মানে থাকা বা বসবাস করা, সব বিড়ালটি যাতে সেখানে থাকতে পারে, ঠিক আছে। তো যে সমস্ত সুযোগ মানে সুবিধাগুলি সেই বাড়ির ফ্যামিলি মেম্বারগুলোকে দেওয়ার দরকার, সেই মানে সুযোগগুলি কিন্তু বিড়ালটা তাদেরকে দেবে আর কি, যাতে সে বাড়িতে থাকতে পারে। while he enjoys, যখন সে এনজয়স মানে কি উপভোগ করে আর কি, লাইফ মানে তার জীবনটা, ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতো করে সে তার জীবনটা যাতে উপভোগ করতে পারে, তার জন্য সেই বিড়াল সেই বাড়ির নতুন ভাড়াটে যারা আসছে তাই সেই সদস্যদের কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি সে দেবে যাতে সে সেই বাড়িতে থাকতে পারে। ওকে, তো এটা ছিল আমাদের লেসন 3। তো লেসন 3টা আমাদের এখানে শেষ হয়ে গেল। তো সম্পূর্ণ এখানে গল্পটা কিন্তু আমরা পড়লাম, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের কিছু ওয়ার্ড নেক্সট দেওয়া আছে। সাউন্টার্স মানে কি, ওয়ার্কস ইন আ স্লো রিল্যাক্সড ম্যানার, অর্থাৎ ধীরে ধীরে এবং রিল্যাক্সভাবে চলা, সেটাই হচ্ছে সাউন্টার্স, সতর্কতার সঙ্গে আর কি। এরপর লাইট মানে হচ্ছে গ্রেসফুল বা নমনীয়। এরপর দেখো কিনড্রেড মানে হচ্ছে নিয়ার ওয়ান্স, অর্থাৎ আমাদের আপনজন আর কি, সেইগুলো। রিপ্রোচ মানে হচ্ছে ব্লেম অর্থাৎ দোষারোপ বা দোষারোপ করা। ওকে,
তারপর আমাদের রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। এখানে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে, প্রথমে নাম্বার 7-এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে এই বাক্যগুলিকে সম্পূর্ণ করার জন্য। নাম্বার এতে বলা হচ্ছে দ্য ক্যাট সাউন্টার্স ডাউন হিজ ওন কার্টইয়ার্ড, তারপর হচ্ছে ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড না শিপ ইয়ার্ড। তো বিড়ালটা মানে ধীরে ধীরে বা নিঃশব্দে নিচে নেমে যায় কোথায়, তার যে নিজের যে ব্যাকইয়ার্ড, যে বাড়ির যে ঘরের পিছনে যে জায়গা সেখানে চলে যায়। ওকে, তারপর দেখো নাম্বার বিতে দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি রুম, সেড, ফ্লোর অর করিডর। তো বিড়ালটা কী করেন, মানে লাফ দিয়ে একটা খোলা কোথায় চলে যায়, খোলা ছাদে, এমটি সেড, এটা সঠিক উত্তর হবে অপশন 2-এরটা। দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেড, একটা খোলা ছাদে লাফ দিয়ে এসে চলে যায়। তারপর নাম্বার সিতে এক্সাইলড ইন আর নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ হিস্ট্রি, তারপর হচ্ছে কি ম্যানার্স, কালচার, জিওগ্রাফি। তো এখানে কি বলা হচ্ছে, এক্সাইলড ইন আর নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় যদি সে বিতাড়িত হয় একটি বিড়াল, তখন দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন, একটা বিড়ালকে শিখতে হবে, কি শিখতে হবে, নিউ জিওগ্রাফি, নতুন ভূগোল বা নতুন সেই জায়গার যে সমস্ত জিনিস রয়েছে, যে সমস্ত যা কিছু রয়েছে সব কিছু তাকে নতুনভাবে শিখতে হবে। 8 নম্বর দাগে কী দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার এতে বলা হচ্ছে ওয়েন দ্য ফ্যামিলি গেটস রাউন্ড দ্য ফায়ার, যখন পরিবার মানে আগুনের চারিদিকে একত্রিত হয় বা আগুন পোহায় আর কি, তখন তাকে আর বিড়ালটা কী করে, তখন বিড়ালটা ধীরে ধীরে সতর্কতার সঙ্গে তার বাড়ির পিছনে যে জায়গা সেখানে কিন্তু চলে যায়। তো এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো দেখো এর উত্তরগুলো আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তখন বিড়ালটা কী করে, ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, মানে সে স্বাভাবিকভাবে কী করে, তার বাড়ির বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ি থেকে সে বাইরে চলে যায় আর কি, ঠিক আছে। এই অংশটা আমাদের এখানে লিখতে হবে। তো তোমরা দেখবে যে ওয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য রুম, এই অংশ দ্য ফায়ার, এই অংশের পরে আমাদের লেসনে যেটা পড়লাম তারপর যে অংশটুকু রয়েছে সেটাই আমাদের এখানে লিখতে হবে। তো আমি সেটা এখানে লিখেছি। নাম্বার বিতে দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড, তো বিড়ালটা যখন কী করে, বিড়ালটা তার যে মাথাটিকে তার থাবার কাছে নিয়ে আসে এবং তারপর সে কী করে, দেখো তারপর কী করে, এটা হবে তারপর সেন্ডস আ কল টু হিজ কিনড্রেড, যে তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ডাক দেয়। ওকে, তো এটা আমাদের উত্তরটা হবে এখানে। নাম্বার সিতে ক্যাটস গো ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস অ্যাজ, অর্থাৎ বিড়ালরা মানে শহরতলির যে ব্যাকইয়ার্ডস বা বাড়ির পিছনে যে জায়গা সেখানে চলে যায় খেলাধুলোর জন্য। অ্যাজ কখন, যখন তারা হচ্ছে মানে বেড়ে ওঠে, যখন তাদের বয়সটা বেড়ে যায়। তোমরা কী লিখবো, অ্যাজ দে গেট ওল্ডার, যখন তাদের বয়সটা একটু বেড়ে যায় তখন তারা কী করে, শহরতলির এই যে বাড়ির পিছন সেগুলো তারা চলে যায়। 9 নম্বর দাগে দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে এই চার্টটিকে পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। এটা দেওয়া আছে কজ মানে কারণ, এটা দেওয়া আছে এফেক্ট মানে হচ্ছে ফল। তো এখানে কজটা বা কারণটা দেওয়া আছে, দ্য ক্যাট হ্যাজ ম্যানি এনিমিজ, বিড়ালের অনেক শত্রু রয়েছে। এর ফলে বা ফলটা কী হয়, এর ফলে সে কী করে, এর ফলে সে এদিক ওদিক ভালোভাবে দেখে বা লক্ষ্য করে সে মুভ করে বা চলতে থাকে, ঠিক আছে। তো সেটা আমাদের লিখতে হবে। আনসারটা কী লিখবো দেখো, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। ওকে, সে মানে এদিক ওদিক ভালোভাবে লক্ষ্য করে এবং তারপর সে নিঃশব্দে চলতে থাকে। তো এই অংশটা আমাদের এখানে লিখবো। তারপরে দেখো নাম্বার বিতে, এখানে নাম্বার বিয়েটা এফেক্ট দেওয়া আছে, কজটা লিখতে হবে। এফেক্টটা কি, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, বিড়ালটা নিজেকে কয়েকবার স্ট্রেচ মানে বিস্তৃত করে নেয়। এটার কারণ কি, কারণ সে দেখে যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সঠিকভাবে আছে কি না। তোমরা কি লিখবো, হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে তার প্রত্যেকটি পেশি সঠিকভাবে সঠিক কার্যকলাপের মধ্যে রয়েছে কিনা সেটা সে দেখে নেয় নিজের শরীরটাকে কয়েকবার বিস্তৃত করার মাধ্যমে। ওকে, এরপর দেখো নাম্বার সিতে দেওয়ার আছে যেটা, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, অর্থাৎ বিড়াল তার বন্ধুবান্ধব এবং সেই জায়গার সমস্ত জিনিসপত্র সে জানে বা চেনে। এর ফলে কী হয়, এর ফলে সে কিন্তু সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে চায় না। এটা হচ্ছে কারণ মানে এফেক্ট হবে। তো কী লিখবো, দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি অ্যান্ড দ্য ল্যান্ড,
তো এর ফলে সে তার নিজের জায়গা ছেড়ে বা নিজের যে এলাকা সেখানে ছেড়ে চলে যেতে পছন্দ করে না। পরের যে আমাদের এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমরা এবার দেখব, ঠিক আছে। নেক্সট আমাদের কী দেওয়া আছে, গ্রামার অ্যান্ড ইউজ, কিছু গ্রামার দেওয়া আছে এবং 10 নম্বর দেখে স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে বাক্য দেওয়া আছে এই বাক্যগুলোকে স্প্লিট করতে হবে, মানে দুটি বাক্যে লিখতে হবে। নাম্বার এতে দিয়ে পোস্টপোন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। তো দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, মানে তারা তাদের যে ভিজিট যেটা করার কথা ছিল সেটা পোস্টপোন করে দিয়েছে, মানে আগে টাইমটা পিছিয়ে দিয়েছে। অ্যাজ কারণটা কি, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, যেহেতু প্রোগ্রামটা কল্ড অফ হয়ে গিয়েছিল, মানে প্রোগ্রামটা বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য। তাহলে এটা আমাকে দুটো বাক্যে লিখতে হবে। তো আমরা একটা বাক্য কি লিখতে পারি, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, প্রোগ্রামটা বন্ধ হয়ে গিয়েছিল, আর কি হয়েছিল, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, তারা তাদের ভিজিটটা পোস্টপোন করে দিয়েছিল, এটা লিখতে হবে। তো প্রথমে আমরা লিখব, দেখো দ্য প্রোগ্রাম হবে, ঠিক আছে, দ্য PROGRA তারপরে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ দ্য প্রোগ্রাম, ঠিক আছে, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, এটা একটা বাক্য হয়ে গেল, ঠিক আছে। আর পরের বাক্যটা কী হবে, দিয়ে পোস্টপোন্ড, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, ঠিক আছে, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, দুটো বাক্য আমরা লিখলাম। দেখো এখানে কী বাক্য লিখলাম, দে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, প্রোগ্রামটি কল্ড অফ মানে বন্ধ হয়ে গিয়েছিল, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, তাদের ভিজিটটা মানে পোস্টপোন করে দিয়েছিল, এখানে দেওয়া হবে, এখানটা ওয়াইটা দিতে হবে, ঠিক আছে, তাদের ভিজিটটা হচ্ছে বাড়িয়ে দিয়েছিল, মানে পরে ভিজিট করার কথা তারা করেছে, ঠিক আছে। তো দুটো বাক্য লিখলাম। এরপর নাম্বার বিতে হচ্ছে হ্যাভিং ফট দ্য ব্যাটেল হি রিটার্নড ভিক্টোরিয়াস, হ্যাভিং ফট দ্য ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে হি রিটার্নড ভিক্টোরিয়াস, সে জয়ী হয়ে ফিরেছিল। তো এখানে আমাদের দুটো বাক্য রয়েছে, দেখো কী কী বাক্য রয়েছে, সে যুদ্ধ করেছিল আর সে মানে বিজয় হয়ে ফিরেছিল। তো আমরা এখানে কী লিখবো, হি ফট দ্য ব্যাটেল, দেখো প্রথমে লিখবো আমরা হি ফট, FOUGST, হি ফট দ্য ব্যাটেল, আর কি লিখবো, হি রিটার্নড ভিক্টোরিয়াস, ঠিক আছে। হি ফট দ্য ব্যাটেল, সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল, আর কী হয়েছিল, হি রিটার্নড ভিক্টোরিয়াস, সে জয়ী হয়ে ফিরেছিল। তো দুটি বাক্য হয়ে গেল এখানে। নাম্বার সিতে হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্রিঙ্ক ইট, তো সে কী করেছিল, পোর্ড মানে ঢেলেছিল, সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, গ্লাসে কিছু জল ঢেলেছিল, অ্যান্ড ড্রিঙ্ক ইট এবং সেটা পান করেছিল। তো আমরা এখানে কি লিখতে পারি, সে গ্লাসের মধ্যে জল ঢেলেছিল আর কি সে জলটা পান করেছিল, এরকম দুটো বাক্য আমাদের হয়ে যাবে। তো প্রথমে আমরা লিখবো, দেখো হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, ঠিক আছে, আর কি করেছিল, হি ড্রিঙ্ক দ্য ওয়াটার। তো হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, সে গ্লাসের মধ্যে কিছু জল ঢেলেছিল, আর হি ড্রিঙ্ক দ্য ওয়াটার, সে জলটা পান করেছিল, এরকম দুটো বাক্য হয়ে গেল। তারপর কি আছে নাম্বার ডিতে, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি। তো হি ওয়াজ অ্যাফ্রেড মানে সে ভীত পাছে সে যে দোষী সেটা মানে প্রমাণিত হয়ে যায়। তো এখানেও আমাদের দুটি বাক্য রয়েছে, হি ওয়াজ অ্যাফ্রেড সে ভীত, ঠিক আছে। তারপর কি লিখতে পারি, হি উড বি প্রুভড গিলটি, যে মানে দোষী মানে সে দোষী প্রমাণিত হতে পারে বা হয়ে যাবে এটা, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখো লিখবো হি ওয়াজ অ্যাফ্রেড, হি ওয়াজ অ্যাফ্রেড একটা বাক্য হয়ে গেল, হি ওয়াজ অ্যাফ্রেড মানে সে ভীত ছিল। আর কি লিখবো, হি উড বি প্রুভড গিলটি, ঠিক আছে, হি উড বি প্রুভড গিলটি, মানে দোষী সেটা প্রমাণিত হয়ে যেতে পারে। তো এরকম দুটো বাক্য আমরা এখানটায় লিখলাম। তারপরে দেখো নাম্বার 11তে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য সেন্টেন্স ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স, এখানে দুটো করে বাক্য দেওয়া আছে, এগুলোকে একটা বাক্যে লিখতে হবে, ঠিক আছে।
এগুলো জয়েনিং করতে হবে। তো এখানে যে জয়েনিংগুলো আমাদের রয়েছে আমরা জয়েনিংগুলো আমাদের নিজের মতো করে নিতে পারি। এখানে কোনো কিছু বলা নেই। যদি এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কিছু দেওয়া থাকতো যে এটাকে তুমি দ্যাট দিয়ে যোগ করো বা বাট দিয়ে যোগ করো বা অ্যান্ড দিয়ে যোগ করো বা এখানে তুমি অ্যাডজেক্টিভ ক্লজ যোগ করে মানে দিয়ে যুক্ত করো, সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু সেগুলো দেওয়া থাকে। তো তখন আমাদের কিন্তু সেইভাবেই এগুলোকে জয়েনিং করতে হবে। তো যেহেতু আমাদের এখানে শুধুমাত্র এগুলোকে জয়েনিং করতে বলা হয়েছে, তো আমরা যে কোনোভাবেই আমরা এটাকে জয়েনিং করে দিতে পারি, শুধুমাত্র একটা বাক্যে আমাদের পরিণত করতে হবে। তো এখানে কী কী বাক্য দেওয়া আছে? হি ইজ ওয়াইজ মানে সে জ্ঞানী, ঠিক আছে, ওয়াইজ মানে জ্ঞানী। আর হি ইজ ব্রেভ সে সাহসী। তো আমরা এটাকে দেখো এভাবে লিখতে পারি, হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ সে জ্ঞানী এবং হচ্ছে সাহসী। এবং এটাকে আমরা এভাবে বলতে পারি যে হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, সে শুধুমাত্র জ্ঞানী নয়, সে সাহসীও। তো এটাকে আমরা বিভিন্ন রকমভাবে জয়েনিংটা করতে পারি। তো দেখো আমরা এখানে লিখছি হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, ঠিক আছে, হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। এবং এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। তো হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, এটাকে আমরা এভাবেও জয়েনিং করতে পারি, বা ছোটো হিসেবে আমরা হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ এভাবেও কিন্তু বলতে পারি, ঠিক আছে। তারপর বিতে কী দেওয়া আছে? মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার। তো আমার হচ্ছে গ্র্যান্ডফাদার মানে হচ্ছে আমার ঠাকুরদা বা আমার দাদু একটা বাড়িতে বাস করে বা থাকে, ঠিক আছে, বাড়িটা হচ্ছে নদীর পাশে, ওটা বড় বাড়িতে বাস করে, বাড়িটা হচ্ছে নদীর পাশে। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি যে আমার দাদু একটা বাড়িতে বাস করে যেটা নদীর ধারে, এভাবে আমরা একটা বাক্যে এটাকে লিখে দিতে পারি। তো আমরা প্রথমেই লিখব কি মাই গ্র্যান্ডফাদার lives in a big house that is by the river। এখানে দ্যাটের জায়গায় আমরা হুইচও কিন্তু এখানে ব্যবহার করতে পারতাম, WHICH হুইচ, বা দ্যাট দিলেও হবে, যেটা দেবে সেটা এখানে হবে, ঠিক আছে। তো মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস দ্যাট ইজ বাই দ্য রিভার, আমার দাদু একটা বড় বাড়িতে বাস করে যেটা হচ্ছে নদীর ধারে। নাম্বার সি, আই গট আ নিউ বুক, আমি একটি নতুন বই পেয়েছিলাম। আই ফেল্ট হ্যাপি, এবং আমি খুশি হয়েছিলাম, ঠিক আছে। তো এটাকেও কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে লিখতে পারি। দেখো I got a new book and felt happy. আমি একটা নতুন বই পেয়েছিলাম এবং খুশি হয়েছিলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি। অথবা আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? আই ফেল্ট হ্যাপি, দেখো আই ফেল্ট হ্যাপি because I got a new book, ঠিক আছে। তো আমি খুশি হয়েছিলাম, দেখো আই ফেল্ট হ্যাপি, আমি খুশি হয়েছিলাম বিকজ আই গট আ নিউ বুক, যাতে কারণ আমি একটা নতুন বই পেয়েছিলাম। এভাবে লিখতে পারি আমরা আমার এটাকে আই গট আ নিউ বুক অ্যান্ড ফেল্ট হ্যাপি, আমি একটা নতুন বই পেয়েছিলাম এবং খুশি হয়েছিলাম, ঠিক আছে। নাম্বার ডিতে দেখো মুস্কান ইজ সিক, মুস্কান অসুস্থ। সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশানে অ্যাটেন্ড করতে পারেনি বা ফাংশানে যেতে পারেনি। দেখো আমরা লিখতে পারি কীভাবে, যে মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ সি ইজ সিক, কারণ সে অসুস্থ ছিল, ঠিক আছে। আমরা দেখো এভাবে লিখছি মুস্কান MUSKAN, মুস্কান could not attend the function, ঠিক আছে, attend the function because she was sick। এখানে আমরা ওয়াজ লিখলাম কারণ এখানে কুড দেওয়া আছে বলে, ঠিক আছে। তো মুস্কান অসুস্থ, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, মুস্কান ফাংশন অ্যাটেন্ড করতে পারেনি কারণ সি ওয়াজ সিক, কারণ সে অসুস্থ ছিল, ঠিক আছে। এইভাবে লিখলাম এটাকে আমরা।
তো তারপর দেখো আমাদের রয়েছে রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে। তো এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ক্লাব। তুমি মনে করো তুমি একটি ক্লাবের হচ্ছে সেক্রেটারি। তো হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি, যে ক্লাবটা মানে ডিসাইড করেছে একটা তারা লাইব্রেরি ওপেন করবে। রাইট আর নোটিস, একটা নোটিস লিখতে বলা হচ্ছে তোমাকে উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, টু দ্য মেম্বার অফ দ্য ক্লাব, মানে ক্লাবের মেম্বারদের উদ্দেশ্যে একটা তোমাকে নোটিস লিখতে হবে। ইনভাইটিং দেম টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি। তো ক্লাবের যারা সদস্য রয়েছে তাদেরকে তোমাকে একটা মানে নোটিশ লিখতে হবে, যাতে তারা এই যে লাইব্রেরিটা স্থাপন করা হবে তার জন্য তারা যাতে মানে বিভিন্ন রকমের বই তারা ক্লাবকে ডোনেট করে, ঠিক আছে, সেই উদ্দেশ্যে তোমাকে নোটিশ লিখতে হবে একটা। তো নোটিশ কিন্তু আমরা এর আগেও একটা পেয়েছিলাম একটা লেসনে, ঠিক আছে, তোমাদের নোটিশ এখানেও ছিল। তো এখানেও একটা নোটিশ রয়েছে, এই নোটিশটা তোমরা কীভাবে লিখবে তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এখানে হচ্ছে ক্লাবের নামটা লিখতে হবে। এখানে এবিসি ক্লাব রয়েছে, মানে এখানে এবিসির জায়গায় তোমরা কিন্তু এবিসি লিখবে না, যে কোনো একটা ক্লাবের নাম লিখে দেবে এখানটায়, ঠিক আছে, বড় হাতে লিখবে এগুলো, ঠিক আছে, বড় হাতে লিখবে। তারপর লিখবে কি নোটিস, NOTIC, নোটিস, এই নামটা লিখবে। তারপর এখানে ডান দিকে একটা ডেট লিখবে, যেদিনকে আমরা লিখছি সেদিনকার ডেটটা লিখবে, ঠিক আছে, ডেটটা এইভাবে লিখবে, ঠিক আছে, এই যেরকম ফর্মে লেখা আছে, প্রথমে হচ্ছে ডেট, তারপর হচ্ছে মান্থ, তারপর ইয়ার হবে, এরকম দেবে। তারপর হচ্ছে আমাদের একটা যে সাবজেক্ট, যে সাবজেক্টের উপরে আমরা লিখছি নোটিশটা, সেটা আমরা লিখবো, সেটা কি ওপেনিং আ লাইব্রেরি, অর্থাৎ একটা লাইব্রেরি ওপেনিং হতে চলেছে, সেই উদ্দেশ্যেই আমাদের নোটিশটা লেখা। তো এটা লেখার পর দেখো আমরা এখানে কীভাবে লিখবো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য ক্লাব মেম্বার্স, মানে সমস্ত ক্লাব মেম্বারকে জানানো হচ্ছে যে দ্যাট, মানে কি যে আওয়ার ক্লাব হ্যাজ ডিসাইডেড, আমাদের ক্লাব ডিসাইড করেছে বা মনস্থির করেছে, সিদ্ধান্ত নিয়েছে আর কি, টু ওপেন আ লাইব্রেরি, একটা লাইব্রেরি ওপেন করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যান্ড ফর দিস এবং এই জন্য আ প্রোগ্রাম হ্যাজ বিন অ্যারেঞ্জড, একটি প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছে। অ্যান্ড অল দ্য মেম্বার্স আর বিং রিকোয়েস্টেড, এবং সমস্ত মেম্বারকে রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ জানানো হচ্ছে টু জয়েন অ্যাক্টিভলি ইন দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে। অল দ্য পিপল অফ আওয়ার লোকালিটি উইল গেট দ্য অপরচুনিটি টু রিড ভেরিয়াস টাইপস অফ বুকস, তো এখানে টোটালি ফ্রি অফ কস্ট। তো কী বলা হচ্ছে, অল দ্য পিপল মানে সমস্ত মানুষজন, অফ আওয়ার লোকালিটি আমাদের এরিয়ার বা আমাদের এলাকার, উইল গেট দ্য অপরচুনিটি মানে সুযোগ পাবে, অপরচুনিটি মানে সুযোগ পাবে, ঠিক আছে, সুযোগ আর কি, টু রিড মানে পড়ার সুযোগ পাবে, ভেরিয়াস টাইপস অফ বুকস বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ তারা পাবে, টোটালি ফ্রি মানে সম্পূর্ণভাবে ফ্রিতে, ঠিক আছে, টোটালি ফ্রি অফ কস্ট, সম্পূর্ণভাবে ফ্রিতে আর কি, কোনো রকম কস্ট দিতে হবে না বা এর জন্য কোনো রকম টাকা দিতে হবে না তাদেরকে। ফর দিস পারপাস মানে এই উদ্দেশ্যে, প্লেন্টি অফ ভেরিয়াস টাইপস অফ বুকস মানে অনেক বা প্রচুর মানে বইয়ের আর রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজন রয়েছে প্রচুর বইয়ের। দেয়ার ফর সেই জন্য অল দ্য ক্লাব মেম্বার সমস্ত ক্লাবের মেম্বারদের আর বিং ইনভাইটেড মানে আমন্ত্রণ জানানো হচ্ছে টু অ্যাটেন্ড যোগদান করতে দ্য প্রোগ্রাম মানে হচ্ছে এই প্রোগ্রামে, অ্যান্ড এবং ডোনেট বুকস এবং তাদেরকে বই যাতে তারা দান করে বা বই দেয় সেই উদ্দেশ্যে তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে আর কি। অ্যাজ মাচ অ্যাজ ওয়ান ক্যান মানে তারা যত সম্ভব বেশি বই তারা ডোনেট করতে পারে সেরকম তারা দিতে পারে, তার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। তো এরকমভাবে তোমাদের নোটিশটা কিন্তু লিখতে হবে, ওকে। তারপর কি করতে হবে, এখানে SD মানে হচ্ছে সাইন্ড, ক্লাবের যে সেক্রেটারি অর্থাৎ এখানে ক্লাব সেক্রেটারি তার এখানে সাইন মানে পুরো নামটা লিখতে হবে, এখানে তোমার নিজের নামটা লিখবে। তারপর এখানে হচ্ছে ক্লাবের নামটা আর একবার লিখবে, আর এখানে কাউন্টার সাইন করতে হবে কার, সেটা হচ্ছে ক্লাবের যে প্রেসিডেন্টের এখানে কাউন্টার সাইন থাকবে, ঠিক আছে। শুধু তোমরা এখানে লিখবে কাউন্টার সাইন প্রেসিডেন্ট, এভাবে লিখবে, ওকে, যেমন লেখা যায় এখানে শুধুমাত্র ABC এর জায়গায় ক্লাবের নামটা লিখতে হবে, ওকে। এবং এটার যে বাংলা অনুবাদ সেটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলা অনুবাদটা এখান থেকেও কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের দেখো ক্লাস 10-এর যে 7 নম্বর লেসনটা ছিল সেটা আমরা পড়লাম সম্পূর্ণ বাংলা অর্থ, এবং তারপর যে এক্সারসাইজগুলো ছিল সবগুলো কিন্তু আমরা সমাধান করলাম। নেক্সট ভিডিওতে আমরা 8 নম্বর তোমাদের যে লেসন রয়েছে দ্য স্নেল সেটা নিয়ে আমরা আলোচনা করব, যে পোয়েমটা তোমাদের রয়েছে, এবং তারপর যে এক্সারসাইজ রয়েছে সেগুলো কিন্তু আমরা সলভ করব, ঠিক আছে। তো চলো, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।